স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৬টা ৩৪ স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। কিছুক্ষণ পর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে শৌর্য, বীর্য আর বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সকাল ৬টা ৩৪ জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল তখন রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিউগুলে বেজে ওঠে করুণ সুর। পরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি। এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পর সকাল ৭টার কিছুক্ষণ পর বাংলাদেশ সফরে থাকা পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে নিয়ে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান উপদেষ্টা পরিদর্শন বইয়ে সই করেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর অন্যান্য উপদেষ্টারা বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক ও বিশিষ্ট নাগরিকেরা। পরে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সাভার জাতীয় স্মৃতিসৌধ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ২৪ বিজয় মানুষের স্বাধীনতার পূর্ণতা এনে দিয়েছে এমন মন্তব্য করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এখন আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত বিজয়ের স্বাদ উপভোগ করছে জনগণ। আর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, দেশবাসীকে সাথে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় সফল করতে চায় সরকার। উপদেষ্টা মাহফুজা আলম বলেছেন, রাষ্ট্রকে পুনর্গঠনে সুযোগ তৈরিতে যাতে কোনো অবহেলা করা না হয়। সাভার জাতীয় স্মৃতিসৌধে তারা এসব কথা বলেন। আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে এবং ইনশাল্লাহ আমাদের এবারের বিজয় এবং এবারের স্বাধীনতা আমরা রক্ষা করব এবং একটি ফ্যাসিস্ট মুক্ত আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ থাকবে, নতুন বাংলাদেশ। আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই। অনেক মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে আমরা যেই ৭১ যেই রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সেখানকার শ্রদ্ধা নিবেদনের খবর জানাবেন আমাদের সহকর্মীরা। প্রথমে যেতে চাই সহকর্মী জাকারিয়া আহমেদের কাছে। জাকারিয়া, জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম বিজয় উদযাপন করা হচ্ছে, তো বিজয় দিবসে সাধারণ মানুষের ভালোবাসা উচ্ছ্বাসের কথা জানাবেন আমাদের। আমরা রয়েছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে, একটু দেখানোর চেষ্টা করছি আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে, আমার সহকর্মীকে বলবো একটু দেখানোর জন্য। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা সেটি হয়েছে এবং এরপরেই স্মৃতিসৌধের দুয়ার খুলে দেওয়া হয়েছে সর্বস্তরের মানুষের জন্য। তাদের পদচারণায়, স্লোগানে মুখর সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। ৭১ বীর সন্তানেরা তাদের বুকের রক্ত দিয়ে, অকাতরে আত্মাহুতি দিয়ে যে লাল সবুজ পতাকা দিয়ে গেছেন, সেই পতাকার মর্যাদা সমুন্নত রাখার শপথ নতুন করে আজকে আবার জাতি নিচ্ছে। এই স্মৃতিসৌধর ৮৪ একরের এই স্মৃতিসৌধ যেন এক টুকরো বাংলাদেশ। এবং এই যে শ্রদ্ধা নিবেদনের যে আয়োজন বাঙালি জাতি করছে, কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছে তাদের বীর সন্তানদের, সেটি শুধুমাত্র এই ৫৪ একর জায়গায় সীমাবদ্ধ নয়, বরং পুরো বাংলাদেশ আজ
শ্রদ্ধা অবনত তাদের সে বীর সন্তানদের প্রতি। এবং যারা এখানে এসছেন তাদের যে স্লোগান কিংবা তাদের যে বার্তা কিংবা তাদের যে শপথ আজকে, সেটি হচ্ছে যে বীর শহীদদের যে স্বপ্ন ছিল, যে স্বপ্ন ডানায় ভর করে তারা হাতের মুঠোয় প্রাণ নিয়ে পাকিস্তানি হানাদারদের তপ্ত বুলেটের সামনে নিজের বুক উঁচু করে দাঁড়িয়েছেন, অকাতরে বুকের রক্ত ঢেলে দিয়েছেন, সেই স্বপ্ন বাংলাদেশের বিজয়ের 5 দশক পরও অনেক ক্ষেত্রে কিন্তু অধরা রয়ে গেছে। অনেক কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়নি। সেই অপূর্ণতা নিয়ে বাঙালি আবার সেই যে সাহস বীর যোদ্ধারা দেখিয়ে গেছেন 71-এ, সেই সাহসে ভর করে আমাদের তরুণ ছাত্র জনতা জুলাইয়ে যে বিপ্লব করেছে, তারা প্রমাণ দিয়েছে যে কোনো শোষণ, শাসন কিংবা অন্যায় দুঃশাসনের বিরুদ্ধে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। সেই শিক্ষা বাঙালি পেয়েছে 71-এ, বাঙালি পেয়েছে 52 থেকে, বাঙালি পেয়েছে তারও আগে ব্রিটিশ বিরোধী আন্দোলনে। অর্থাৎ বাঙালি কখনোই দখল করেনি অন্য কোনো রাষ্ট্র কিংবা ভূখণ্ড, কিন্তু তার উপরে যখনই হামলা হয়েছে, তাকে যখনই কেউ শাসন করতে চেয়েছে, তাকে কেউ জবরদস্তি করতে চেয়েছে তার উপর, তখন কিন্তু বাংলার শান্ত যে ছেলেরা তারা প্রতিরোধ করেছে তার দেশমাতৃকার টানে। সেই উদাহরণ আমাদের যুগে যুগে বাঙালি জাতি বা বাংলাদেশের দামাল ছেলেরা দিয়েছে। এবং সবশেষ আমরা 24-এও দেখলাম যে বাংলাদেশের যে অনিয়ম, অন্যায্য বৈষম্য, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, ফুঁসে উঠেছে বাংলার তরুণ ছাত্র সমাজ। তারা অকাতরে তাদের জীবন বিসর্জন দিয়েছে, রক্ত দিয়েছে এবং সেই রক্ত দেওয়ার মধ্য দিয়ে তারা শপথ নিয়েছে একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের। যেই রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন 71-এ দেখেছিলেন বাংলার লাখো কোটি দামাল ছেলেরা, যার ফলশ্রুতিতেই আমরা পেয়েছি একটি লাল সবুজ পতাকা, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এবং সেই বিজয় উদযাপনের দিন আজ জাতি কৃতজ্ঞ চিত্তে বিজয় উদযাপনের মধ্য দিয়ে সেই সূর্য সন্তানদের স্মরণ করছে, পাশাপাশি শপথ নিচ্ছে এই যে ঐক্য সেটি যেন অটুট থাকে এবং বীর শহীদদের সেই রক্তের ধারা যেন বাঙালির ধমনীতে বহমান থাকে প্রজন্ম থেকে প্রজন্মে। তবেই বাংলাদেশ একটি শান্তির এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং গণতন্ত্রকে সুসংহত করতে পারবে, যেই স্বপ্ন 71-এ দেখেছিল বীর শহীদেরা। তো শ্রদ্ধা নিবেদন পর্ব চলছে, আমরা রয়েছি, আমরা নিশ্চয়ই পরবর্তীতেও এই শ্রদ্ধা নিবেদনের যে আনুষ্ঠানিকতা কিংবা আয়োজন সেটি আমাদের দর্শকদেরকে আমরা দেখাতে পারবো। নিশ্চয়ই জাকারিয়া, আবারও যুক্ত হব আপনার সাথে সেখানকার শ্রদ্ধা নিবেদন এবং মানুষের ভালোবাসার কথা জানতে। এবার যেতে চাই সহকর্মী সুলতানা স্বর্ণার কাছে সেখানকার শ্রদ্ধা নিবেদনের খবর জানতে। স্বর্ণা, এর আগে আমাদের সহকর্মী জাকারিয়া জানাচ্ছিলেন সেখানকার মানুষের ভাবনার কথা। তো বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আসা নতুন প্রজন্মের ভাবনা জানাবেন, কেমন বাংলাদেশ দেখতে চান তাও জানাবেন। অবশ্যই সাথী, প্রথমে আপনাকে জানাতে চাই বিজয় দিবসের শুভেচ্ছা এবং তার পাশাপাশি আসলে জানাতে চাই 24-এর গণ অভ্যুত্থানের পর 24-এর চেতনা নিয়ে বাংলাদেশকে নতুন করে সংস্কার করে নতুন করে গড়বার উদ্দেশ্যে এবং নতুন করে আবারও সেই নব উদ্যমে জাগরণ কিন্তু প্রত্যয় নিয়ে দেশকে সুন্দর করে সার্বভৌম, গণতান্ত্রিক এবং স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করার নতুন যে প্রত্যয় রয়েছে, সেই প্রত্যয় নিয়েই কিন্তু আমরা আজ স্মৃতিসৌধে দেখতে পাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের অর্থাৎ তরুণদের যে গণজাগরণ, সেই গণজাগরণ। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, আমি বলছিলাম শিক্ষার্থীদের কথা, সকাল থেকে যেহেতু কিছুক্ষণ আগেই আসলে স্মৃতিসৌধর প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য, তাই কিন্তু কিছুক্ষণ আগ থেকে আমরা লক্ষ্য করতে পেরেছি এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যেহেতু সাভারেই, সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, বিভিন্ন অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন এবং জাহাঙ্গীরনগরের পাশাপাশি আমরা এখানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও কিন্তু দেখতে পেয়েছি। এবং এখন পর্যন্ত আমাদের যত শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে, যত তরুণদের সাথে কথা হয়েছে, তাদের সকলের কণ্ঠেই কিন্তু একই শব্দ আমরা শুনেছি, একই পংক্তি কিন্তু আমরা বারংবারই শুনেছি। তারা চায় বাংলাদেশকে সংস্কার করে, তারা চায় বাংলাদেশকে নতুন করে গড়বার, যে উদ্দেশ্যে শহীদেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, কোনো বৈষম্য, কোনো ভেদাভেদ, কোনো জাতি, কোনো বর্ণ, কোনো গোত্রর নিয়ে চিন্তা না করে তারা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। সেই চেতনাকে মুখে ধারণ করে বাংলাদেশকে আবারও নতুন করে গড়বার প্রত্যয় কিন্তু আমরা তাদের
কাছে শুনতে পেয়েছি। এবং আমরা জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু আমরা দেখেছি বারংবারই বাংলাদেশের পতাকা যেমন যারা রয়েছেন তাদের শিক্ষার্থী যারা ছিলেন, যারা আন্দোলনকারী ছিলেন, তাদের মাথায় তাদের বুকে সেই একই ধরনের চেতনা কিন্তু আমরা দেখেছি। এবং পুরো যেহেতু এখনো সকাল, কিছুক্ষণের মধ্যে হয়তো বা লোকে লোকারণ্য হয়ে যাবে। গত কয়েক বছরের অভিজ্ঞতা আসলে আমাদেরকে তাই বলছেন যে লোকে লোকারণ্য হবে এবং তরুণদের যে উপস্থিতি, তারুণ্যের যে উপস্থিতি, তা কিন্তু এবার গত কয়েক বছরের তুলনায় লক্ষণীয়। আর সাথে এই ছিল আসলে বর্তমানে আমার কাছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে সবশেষ। পরবর্তীতে আবারও যুক্ত হয়ে আপনাকে বিস্তারিত জানতে পারবো। ধন্যবাদ স্বর্ণা, নিশ্চয়ই আবারও যুক্ত হব আপনার সাথে। এবার যেতে চাই সহকর্মী আরিফুল ইসলামের কাছে। আরিফ, আমাদের আগে সহকর্মীও যেমনটা জানাচ্ছিলেন যে ইতিমধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানাতে এসেছেন স্মৃতিসৌধে, তো আপনি তো সেখানে আছেন সকাল থেকে, তো এখন পর্যন্ত কোন কোন রাজনৈতিক দলের নেতা বা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের দেখেছেন সেখানে শ্রদ্ধা জানাতে, আর সাধারণ মানুষই বা কি বলছেন জানাবেন? সাথে আপনাকে বিজয়ের শুভেচ্ছা। যেটা হচ্ছে পূর্ব দিগন্তের যে সূর্যটি আলো যে আমার মুখে পড়েছে, সেই আলো শুধু আমার মুখে নয়, পুরো জাতির ঘরে পড়েছে। এটা বাঙালির একটি উৎসবে পরিণত হয়েছে, মেতে উঠেছেন প্রত্যেকে বিজয়ের উল্লাসে। আর সেই চোখে মুখে সেই যে চিত্র, সেই বিজয়ের উল্লাস, সেটা কিন্তু আমরা দেখতে পেরেছি। এই যে বেদিতে যে যারা ফুল দিতে এসেছেন, প্রত্যেকের গায়ের রং লাল সবুজে ভরে গেছে, পোশাকগুলোতে লাল সবুজের অঙ্কন, বাংলাদেশের মানচিত্রের অঙ্কন, সেই যে একটা বিষয়, সেটা কিন্তু একেবারে লক্ষণীয়। যেহেতু এবারের বিজয় দিবসটা গণ অভ্যুত্থানের পরবর্তীতে প্রথম বিজয় দিবস, সেই কারণে কিন্তু তরুণদের একটা উন্মাদনা ছিল। এছাড়াও পাশাপাশি যারা রাজনীতি ব্যক্তিবর্গ, তারাও কিন্তু এসেছেন। বিশেষ করে সমাজতান্ত্রিক দল, জাতীয় সমাজতান্ত্রিক দল আসম আব্দুর রৌফ, তিনি কিন্তু কিছুক্ষণ আগে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, তিনিও বক্তব্য রেখেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। এছাড়াও বাংলাদেশ লেবার পার্টিও এসেছেন। এই দুটি রাজনৈতিক দলের বিষয়টি কিন্তু আমরা দেখতে পেরেছি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। আপনি একটু জানতে চাই যে আজকের দিনের তাৎপর্যটা বিগত বছরের তুলনায় কি একটু পার্থক্য আছে কিনা? আসলেই এবারের যেই নতুন সূর্যটি উদিত হয়েছে স্বাধীনতার 54 বছরের, আমরা মনে করি এটা একটা ব্যতিক্রম দিন আমাদের কাছে। আমরা বিগত 5 তারিখের ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই নতুন দিনের সূচনা হয়েছে, এটাই আমাদের প্রথম বিজয় দিবস। আমরা মনে করি যে সাম্য, সুবিচার, মানবিক মর্যাদার বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। আজকে আমাদের অঙ্গীকার হবে একটা শোষণ মুক্ত একটা সমাজের। আমরা যেখানে বৈষম্য, আপনি জানেন যে ধনী গরিবের যে বৈষম্য, যার কারণে মুদ্রাস্ফীতি একের পর এক হচ্ছে, আমাদের গরিব মানুষের বেঁচে থাকা খুবই কঠিন হয়ে পড়ছে এবং ধনী দরিদ্রের সীমাটা এত বেশি প্রকট, যেটা বাংলাদেশকে একটা শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় বড় বাধা। এজন্য আমরা মনে করি যে এই দিনটিকে তাৎপর্যময় করতে হলে বাংলাদেশ থেকে বৈষম্যকে দূর করতে হবে। অসংখ্য ধন্যবাদ। সাথে শুনছিলেন এমন যে বিএনপির পক্ষ থেকেও কিন্তু এখন পর্যন্ত আসেনি, তবে অনেকেই বলছেন যে কিছুক্ষণের মধ্যে বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য যে রাজনৈতিক দল আছে তাদের পক্ষ থেকে কিন্তু এই বেদিতে ফুল দিতে আসবেন জাতীয় স্মৃতিসৌধে। আরেকটি বিষয় জানি রাখি, এবারের রাজনীতির প্রেক্ষাপটটা বা রাজনীতি শক্তিশালী একটি অর্থনৈতিক অবকাঠামো দেশে আগামীতে যাতে গড়তে হবে, সেই প্রত্যয় কিন্তু তারা ব্যক্ত করছেন, যাতে করে আর কখনোই বৈষম্য এমনকি সুশাসন প্রতিষ্ঠিত হয়, বৈষম্যহীন সমাজ হয়, সেই বিষয়গুলো কিন্তু গুরুত্ব দিয়ে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে তারা কিন্তু বলে যাচ্ছেন। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে যে ঢল নেমেছে দেখতেই পাচ্ছেন, পুরো বলা যায় যে প্রধান উপদেষ্টা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর থেকে কিন্তু একেবারে ঢল নেমেছে। সর্বস্তরে নানা পেশাজীবী মানুষরা তারা কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন এবং কি বেদিতে ফুল শ্রদ্ধা জানাচ্ছেন। পাশাপাশি আমি এটাও দেখেছি যে ছোট কোমলমতি শিশুও কিন্তু তার বাবার হাতটি ধরে এই 30 লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এই বেদিতে উপস্থিত হয়েছেন। তো সাথে এই ছিল এখান থেকে সবশেষ। পরবর্তী সংবাদের নতুন কোনো তথ্য পেলে বা কোনো চিত্র পেলে অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো। সাথী নিশ্চয়ই আরিফ, অনেক ধন্যবাদ। এতক্ষণ আমরা শুনছিলাম রাজধানীতে বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের খবর। এবার যাব ঢাকার বাইরে, সেখানে আছেন আমাদের সহকর্মী, তাদের কাছ থেকে জেনে নিব শ্রদ্ধা নিবেদনের খবর। প্রথমে যেতে চাই সিলেটে, সেখানে আছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ তালুকদার, বিজয় দিবসের শুভেচ্ছা। আর আজকের এই দিনে শ্রদ্ধা ভালোবাসায় মানুষ স্মরণ করছে, তো সিলেটের কি কি সারা দিন ব্যাপী কি কি আয়োজন রয়েছে, যারা শ্রদ্ধা জানাতে এসেছেন কি বা বলছেন তারা জানাবেন। আমি এখন রয়েছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে।
তো সিলেটের আজকের দিনের কার্যক্রম কিন্তু শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে। আমরা দেখেছি সূর্যোদয়ের সাথে সাথে এখানে কিন্তু পুষ্পস্তবক অর্পণ পর্বটি শুরু হয় শহীদ বেদিতে, যেটি প্রথম শুরু করেন বীর মুক্তিযোদ্ধা সংসদের। তারা এসেছেন, তারা শ্রদ্ধা নিবেদন করেন। তারপর সিলেটের বিভাগীয় কমিশনার, তারপর পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তর অধিদপ্তরের যারা কর্মকর্তা আছেন তারা এসেছেন। তো সবকিছু মিলিয়ে এরপর এছাড়া শুরু হয় সাধারণ মানুষের পর্ব, অর্থাৎ যারা নাগরিক রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। আমরা দেখেছি ছাত্র দলের পক্ষ থেকে, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল আসছেন, একে একে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এখানে আসছেন এবং তারা মহান বিজয় দিবসে শহীদদের প্রতি যে শ্রদ্ধাটুকু সেটুকু তারা নিবেদন করছেন। এবং একটি বিষয় আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা সকলেই একটি বিষয় বলছেন যে এই যে বিজয় দিবসের প্রাক্কালে বৈষম্যহীন যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, সেই ত্যাগের মহিমায় যাতে দেশ গড়ে তোলা যায়। এখনো সমাজের অনেক স্তরে বৈষম্য হয়ে গেছে, অনেক জায়গায় আসলে সেগুলো আসলে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যাতে। সিলেটের সহকর্মী প্রত্যুষ তালুকদার জানাচ্ছিলেন সেখানকার শ্রদ্ধা নিবেদনের খবর। এবার যেতে চাই চুয়াডাঙ্গা, সেখানে আছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, জানাবেন যে শ্রদ্ধা নিবেদনের খবর তো জানাবেনই, সেখানে যারা এসেছেন জুলাই গণঅভ্যুত্থানের পর কেমন বাংলাদেশ দেখতে চান সেটা জানাবেন। সাথে চুয়াডাঙ্গাতেও কিন্তু একেবারে প্রথম প্রহরে 31 বার তোপধ্বনির মধ্য দিয়েই কিন্তু দিবসটি যথাযোগ্য মর্যাদায় কিন্তু শুরু হয়েছে। এরপরে সকাল 7টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরের স্মৃতি স্তম্ভটি রয়েছে, সেখানে কিন্তু ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রথমে কিন্তু চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম কিন্তু এই শহীদ বেদিতে কিন্তু ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর পরই কিন্তু পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি যারা প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু এই শহীদ বেদিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা এরপর পরই কিন্তু সকাল 10টায় চুয়াডাঙ্গাতে কিন্তু একটি বিজয় মেলার উদ্বোধন করা হবে। বিকাল 5টায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, 8টায় রয়েছে পুরস্কার বিতরণের অনুষ্ঠান। আমরা এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গার যে শহীদ স্তম্ভটি রয়েছে সেই শহীদ বেদিতে। এখানে রয়েছে জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য এবং জিয়া পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক মিলিমা রহমান। তার কাছে একটু জানতে চাই, এই 5ই আগস্টের পরে স্বাধীনতার 54 বছরে আপনারা আসলে এই মুহূর্তে কেমন বাংলাদেশ দেখতে চান? সবার আগে সর্বাগ্যে আমাদেরকে চিন্তা করতে হবে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দেশের এই বিজয়ের চেতনাকে আমরা ধারণ করে দেশকে ঐক্যবদ্ধভাবে আগিয়ে নিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের আজকের বিজয়ের অঙ্গীকার। সাথী, শুনছিলেন আসলে আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ কিন্তু একেবারে বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো বৈষম্য, সেই বাংলাদেশ তারা আসলে দেখতে চাচ্ছে। সাথী, এর পরপরই কিন্তু কিছুক্ষণ পরেই অর্থাৎ সকাল 10টায় কিন্তু বিজয় মেলার উদ্বোধনের পরপরই কিন্তু সার্বিক যে সারাদিনের যে প্রোগ্রাম সেটি কিন্তু শেষ হবে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে মহান বিজয় দিবসের সর্বশেষ পরিস্থিতি। সেলিম, ধন্যবাদ। এবার শ্রদ্ধা নিবেদনের খবর জানবো চাঁপাইনবাবগঞ্জের সহকর্মী জহুরুল ইসলামের কাছ থেকে। জহুরুল ইসলাম, আমাদের এর আগে সহকর্মী যেমনটা জানাচ্ছিলেন, সেখানে কিন্তু চুয়াডাঙ্গায় শীত উপেক্ষা করে শ্রদ্ধা জানাতে এসেছেন অনেক মানুষ। তো আপনার এখানে কি অবস্থা? যারা শ্রদ্ধা জানাতে এসেছেন কি বলছেন সব মিলে জানাবেন। আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জের পৌরসভা এলাকায়। কিছুক্ষণ পরেই কিন্তু জামাত ইসলামীর পক্ষ থেকে মহান বিজয় দিবসের যে আনন্দ র্যালি বের করবেন সেটি কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে চাঁপাইনবাবগঞ্জ যে জামাত ইসলামীর পক্ষ থেকে যে আনন্দ র্যালি বের করা হবে, যে 54 বছরের যে সাধনা ছিল এই যে চাঁপাইনবাবগঞ্জের যে জামাত ইসলামের পক্ষ থেকে, সেটি কিন্তু আজকে তারা উন্মুক্তভাবে তারা কিন্তু আনন্দ র্যালি বের করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো নেতাকর্মী কিন্তু তারা প্রস্তুতি নিয়ে আছেন। এই যে চাঁপাইনবাবগঞ্জে যে প্রায় 15 থেকে 16 বছর পরে যে উন্মুক্তভাবে তারা যে আনন্দ র্যালি কখনো বের করতে পারেনি, এটি কিন্তু আজকে তা কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে। এখানে আমরা একটু সাধারণ যারা নেতাকর্মী তাদের সাথে কথা বলার চেষ্টা করবো যে তারা কিভাবে এই আনন্দ র্যালিটিকে দেখছেন। আপনারা তো এখানে আছেন, আজকে তো আনন্দ র্যালি বের করবেন কিছুক্ষণ পরে, এইটা নিয়ে আজকে আপনাদের অনুভূতিটা কেমন? আমাদেরকে সবচাইতে ভালো লাগছে যে দীর্ঘ 17 বছর পর আমরা একটা আনন্দে আজকে বৃহত্তর সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আজকে আমরা এই র্যালি বের করতে পারি। আমরা খুবই আনন্দিত, উৎফুল্ল এবং আমাদেরকে খুবই মজাদার লাগছে। বিশেষ করে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। দীর্ঘদিন তো আপনারা বাইরে ছিলেন, আজকে যে উন্মুক্ত হতে পারছেন কেমন লাগছে আপনাদের সব মিলিয়ে?
আমাদেরকে খুবই আনন্দ লাগছে। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা যাতে করে এইভাবে বাংলাদেশটাকে দীর্ঘদিন ধরে আমরা এই প্রত্যাশা নিয়ে যে কাজ করছি বৃহত্তর সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, আমরা যাতে করে এই দেশটা ইসলামের দেশ হিসাবে আমরা সবচেয়ে আমাদের আশা এবং ভরসা এবং সকল মানুষের। আপনারা শুনছিলেন যে এই চাঁপাইনবাবগঞ্জের যে এই পৌরসভা যে জামাত ইসলামের অফিসের এখান থেকে কিন্তু র্যালিটি বের হয়ে তারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কিন্তু আবার এখানে একই জায়গায় কিন্তু এসে মিলিত হবেন। এই ছিল সর্বশেষ তথ্য চাঁপাইনবাবগঞ্জ থেকে। ধন্যবাদ জহুরুল। 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অভ্যুত্থান ঘটে স্বাধীন বাংলাদেশের। তবে 53 বছর পরও অধরা কাঙ্ক্ষিত অর্জন। তাই তরুণ প্রজন্মের রয়েছে অনেক প্রত্যাশা। 24-এর গণ অভ্যুত্থানের পর দেশের শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় তাদের বুকে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। বাংলাদেশ ঘিরে অনেক স্বপ্ন তরুণ প্রজন্মের। 24-এর গণ অভ্যুত্থানের পর নতুন আশার প্রত্যয় স্বপ্নবাজদের মধ্যে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। এই নতুন বিজয় দিবসে ইন্টেন্সিভ হওয়া একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার, যেখানে সব ধর্মের, সব রীতির, সব বর্ণের মানুষজন প্রাণ খুলে শ্বাস নিতে পারবে। আমরা চাই যে সবাই যাতে তার মুক্ত বুদ্ধি চর্চা এবং সবাই যাতে তার মেধার বিকাশ ঘটানোর মধ্য দিয়ে সকলেই তার নিজেকে উপস্থাপন করতে পারে। জবাবদিহিতামূলক সরকার চাই। সেরকম একটা বাংলাদেশ গড়ার জন্য সবারই পদক্ষেপ নেওয়া উচিত। অনেকের কাছে প্রশ্ন ছিল, দেশের প্রধান বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলে বাংলাদেশকে কিভাবে সাজাবেন। দেশকে হলো দরিদ্রমুক্ত করা। বিভাজনের রাজনীতি হয়েছে, এটাকে আমি আর বাংলাদেশে এক্সিস্ট করার সুযোগই দিতাম না। জবাবদিহিতার একটা সংস্কৃতি তৈরি করব, যেই জিনিসটার অভাব আছে বলে আমি মনে করি। আমার মনে হয় শিক্ষা ব্যবস্থাকে সর্বপ্রথম টাচ করলেই হচ্ছে সবচেয়ে বেটার হবে। চেষ্টা করতাম মানুষের জন্য কতটুকু করা যায় এবং আমার কতটুকু দায়িত্ব আছে। করাপশন হয় কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ এর ভুলগুলোর কারণে এবং এখানে ভুল মানুষকে বসানোর কারণে। সো এই মানুষগুলোকে যাতে আমরা ঠিকভাবে কাজ করাতে পারি এবং তাদের মধ্যে যাতে দুর্নীতি না আসে, এই দুর্নীতিটাকে উঠানোর সব থেকে বড় ইচ্ছা আমার। পুষ্প ভরা আমাদের বসুন্ধরা। শুধু তরুণরাই নয়, সব শ্রেণী পেশার মানুষের দেশকে নিয়ে রয়েছে নানা চাওয়া। তবে জীবনে খুব বেশি প্রত্যাশা করেন না অনেকেই। দুবেলা ভাত খেয়ে পড়ে বাঁচার পাশাপাশি দুর্নীতিমুক্ত দেশের আশা তাদের। কামাই রোজগার হয়ে ডাল ভাত খাতে পারি, তাই দ্রব্যমূল্য কিছু কম আসুক, এটাই তো চাই। কোনো সন্ত্রাসী দেখতে চাই না। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। 24-এর গণ অভ্যুত্থানের পর তরুণ প্রজন্ম স্বপ্ন দেখছে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের, যে বাংলাদেশ হবে বৈষম্যহীন, যেখানে থাকবে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বগুড়ায় জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সমবেত হয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেখানকার খবর জানবো সহকর্মী রাকিব জুয়েলের কাছ থেকে। জুয়েল, মহান বিজয় দিবসের শুভেচ্ছা আপনাকে। বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের ভাবনা, প্রত্যাশা কি, আর দিনব্যাপী বা কি কি আয়োজন রয়েছে জানাবেন। প্রথম যে বিজয় উদযাপন সেটি কিন্তু বগুড়ায় খুব একটি ভিন্ন মাত্রা পেয়েছে, আমরা ভোর থেকে দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে সকাল থেকে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং সরকারি অন্যান্য দপ্তরের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা এবং তার পরবর্তী সময়ে সরকারি বিভিন্ন পর্যায়ের দপ্তর এবং পাশাপাশি আমরা বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর কিন্তু এসে এই মুক্তির ফুলবাড়িতে ফুলের শ্রদ্ধা জানাতে অংশগ্রহণ করেছে। এবং এই অবস্থায় আমরা সবচেয়ে বেশি যে উৎসাহ উদ্দীপনার জায়গা দেখেছি, আপনারা জানেন যে দীর্ঘদিন বিএনপির যে রাজনৈতিক অবস্থান ছিল সেটি বগুড়ায়, বিশেষ করে বগুড়া বিএনপির ঘাঁটি হিসেবে চিহ্নিত একটি জায়গা। সেই জায়গায় বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা ছিলেন তারা যেটি বলছেন যে দীর্ঘ সময় তাদের বিরুদ্ধে মামলা থাকায় এবং নানা ধরনের নির্যাতনের শিকার হয়, তারা কিন্তু এই বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এই বিশেষ দিবসগুলো উদযাপন করতে পারেননি।
নানান রকম সমস্যা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে। আমরা ছোট্ট করে একটু জানতে চাই, আমাদের সাথে মহিলা দলের নেত্রীরা রয়েছেন, যে এইবারের বিজয় কেমন উদযাপন করছেন, 20 সেকেন্ড একটু জানান। ধন্যবাদ সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং সালাম। স্বাধীনতা বলতে যেটা বোঝায়, আপনারা জানেন 71-এ যুদ্ধের মাধ্যমে আমরা দেশ একবার স্বাধীন করেছি এবং ছাত্র গণ বিপ্লবের মাধ্যমে আমরা 24 সালে জুলাইয়ে আবার সেই স্বাধীনতা পেয়েছি। আমরা নতুন কোনো বার্তা পাচ্ছি, আমরা স্বাধীনভাবে ফুল দিতে পেরেছি, যেটা দীর্ঘ 17 বছর আমাদের বন্ধ ছিল, দিতে পারিনি। আপনি শুনছিলেন যে আসলে দীর্ঘ 17 বছর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এই আক্ষেপ কিন্তু রয়েছে, কিন্তু তার পাশাপাশি এবারের উৎসব কয়েক মাত্রা ছাড়িয়ে গেছে গোটা শহর জুড়ে। এই ছিল সবশেষ আমার কাছে বগুড়ার মুক্তির ফুলবাড়ি থেকে বিজয় দিবসের খবরাখবর। ধন্যবাদ জুয়েল। বিদেশি শক্তি বাংলাদেশকে কখনোই নিজস্ব রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে দেয়নি। নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম এমন মন্তব্য করে বলেছেন, নতুন প্রেক্ষাপটে আধিপত্যবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিজয় দিবসের প্রথম প্রহরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত 71 ও 24 শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও দোয়া অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। এ সময় নাগরিক কমিটির সদস্য সচিব নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, 71-এর স্বাধীনতার স্বাদ জাতি পায়নি। মুজিববাদ স্বাধীনতার পর জাতিকে ধোঁকা দিয়ে স্বাধীনতাকে বঞ্চিত করেছে। নতুন প্রজন্ম আবারও রক্ত দিয়ে প্রস্তুত আছে বলে মন্তব্য করে তিনি বলেন, স্বৈরাচার ও তাদের দোসরদের কখনোই মেনে নেওয়া হবে না। আমাদের এমন একটি সংবিধান চাই, যে সংবিধান কোনো দেশের প্রেসক্রিপশনে তৈরি হবে না, যে সংবিধান কোনো দলের প্রতিনিধিত্ব করবে না, যে সংবিধান কোন একজন ব্যক্তিকে ফেরেশতা রূপে দেশের মানুষের সামনে তুলে ধরবে না। যে রক্তের মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি বিশ্ববাসীকে, আমরা এই বাংলাদেশে কোন বৈদেশিক শক্তির গোলামি অতীতে মানি নাই, ভবিষ্যতেও মানব না। অন্তর্বর্তী সরকার কি করতে চাইছে, রাষ্ট্র সংস্কারে তাদের কতদিন প্রয়োজন তা জানার অধিকার আছে জনগণের, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সরকারের কর্মপরিকল্পনার রোডম্যাপ জনগণের সামনে আসা উচিত, কিন্তু রোডম্যাপের কথা শুনলেই কোনো কোনো উপদেষ্টার মুখ শুকিয়ে যায় বলেও মন্তব্য করেন তারেক রহমান। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিজয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা। এতে অংশ নিয়ে দলের শীর্ষ নেতারা বলেন, দেশে যতদিন না ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ততদিন রাজপথ ছাড়বে না বিএনপি। রাজনীতি যদি না থাকে দেশ থাকবে না। রাজনীতি ছিল দেখেই 47 হয়েছে, 62 হয়েছে, 69 হয়েছে, 71 হয়েছে, 90 হয়েছে, 24 হয়েছে। এই স্বাধীনতাকে কি আমরা কোন একটি রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত হওয়ার জন্য অর্জন করব? এই স্বাধীনতা কি আবারও আওয়ামী বাকশালীদের রাজনীতি করার ক্ষেত্র হিসেবে পরিণত করব? এ সময় বিএনপি মহাসচিব বলেন, 31 দফার পর আর কোনো সংস্কার বাকি থাকে না। বিএনপিকে সংস্কারের শিক্ষা দিতে না আসার পরামর্শও দেন তিনি। পদগুণে বুদ্ধিমান আর পতাকা গুণে শক্তিবান তারা যখন আমাদেরকে আপনার এই সংস্কার বিষয়ে শিক্ষা দিতে আসে, আমরা 31 দফা কর্মসূচি আমরা জাতির সামনে তুলে ধরেছি। সেটা সম্পূর্ণভাবে সংস্কার। এই 31 দফার পরে আর কোনো সংস্কার বাকি থাকে না। আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের রোডম্যাপ জনগণের সামনে আনতে হবে। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ের প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। তারেক রহমান আরো বলেন, সব অস্পষ্টতা কাটিয়ে দ্রুত নির্বাচনী রোডম্যাপে এগিয়ে যাবে বাংলাদেশ। সকল অস্পষ্টতা কাটিয়ে অচিরে নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের প্রিয় বাংলাদেশ। সেই যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে দেশের গণতান্ত্রিকামী স্বাধীনতা প্রিয় জনগণ। অন্তর্বর্তী সরকার নিজেদের সফল দেখতে চায় কিনা তা তাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।
24 ঘন্টায় যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার 60টিরও বেশি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ পূর্ব কুনেত্রা উপত্যকা। হামলায় বন্ধ হয়ে গেছে সেখানকার বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা, ভেঙে পড়েছে রাস্তাঘাট। এদিকে প্রায় 8000 সিরিয়ান শরণার্থী তুরস্কের সীমান্ত অতিক্রম করে নিজ দেশে ফিরছে বলে জানায় তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, এক দশকেরও বেশি সময়ে চলা সংঘাতে সিরিয়ায় প্রায় 70% মানবিক সাহায্যের প্রয়োজন। একই সাথে দেশটির 90%-এরও বেশি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বাস করছে বলে জানায় সংস্থাটি। 73 বছরের জীবনভূমি পেরিয়ে অসীম পারাবারে চলে গেলেন তবলায় কিংবদন্তি উস্তাদ জাকির হোসেন। তবলার বলে বিশ্ব মাতিয়েছিলেন তিনি। রবিবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে মৃত্যু হয় তার। তবলা বাজনায় নিজের স্টাইল তৈরি করা জাকির হোসেনের মৃত্যু বিশ্ব সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ভারতের ক্লাসিক্যাল জগতের এক অনন্য ব্যক্তিত্ব জাকির হোসেন। 1951 সালে মুম্বাইয়ে জন্ম। তার বাবা ওস্তাদ আল্লাহ রাখাও ছিলেন প্রখ্যাত তবলাবাদক। কীর্তি গড়েছেন নিজেও, তবলাকে নিয়ে গেছেন বৈশ্বিক সঙ্গীত মঞ্চে। মাত্র 3 বছর বয়সে তবলায় হাতেখড়ি। জাকির হোসেন তবলায় সঙ্গত করেছেন পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আমজাদ আলী খান, জর্জ হ্যারিসনদের মতো দিকপালদের। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ থেকে শুরু করে নানা পুরস্কার পান তিনি। তার হাত ধরেই 2024 সালে ভারতে আসে গ্র্যামি অ্যাওয়ার্ড। 6 দশকের সঙ্গীত জীবনে তিনি অসংখ্য ভারতীয় ও আন্তর্জাতিক শিল্পীর সঙ্গে কাজ করেছেন। তবে 1973 সালে ইংরেজ গিটারবাদক জন ম্যাকলাফলিন, বেহালাবাদক এল শঙ্কর এবং পারকাশনিস্ট টি.এইচ. ভিক্কু বিনায়ক রামের সঙ্গে তার যুগান্তকারী প্রকল্পটি সঙ্গীতকে নতুন এক মাত্রায় পৌঁছে দেয়। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন তবলার এই জাদুকর। রক্তচাপের সমস্যায় ভুগছিলেন তিনি। হৃদযন্ত্রের সমস্যা দেখা দেয়, তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 2 সপ্তাহ ধরে তাকে রাখা হয়েছিল ভেন্টিলেটরে। শেষ পর্যন্ত হাসপাতাল থেকে আর ফেরা হলো না জাকির হোসেনের। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 73। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।